আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। আমি জুলহা জুবাইর আছি, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কুলি। দর্শক, বিরতিতে যাবার আগে জুবাইর আপনাদেরকে বলছিলেন যখন আমরা ফিরবো আমাদের সাথে একজন অতিথি থাকবেন। আজকে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস এবং আজকে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তরভাবে জানবার চেষ্টা করব, কথা বলবো কিছু সমস্যার, সাধারণ সমস্যা যেগুলো কখনো কখনো অসাধারণ হয়ে ওঠে বা কখনো কখনো মানুষকে আসলে সেই সমস্যাগুলোর সমাধান খুঁজতে আমরা পারি না, এমন একটা জায়গায় যে দাঁড়াই যেখান থেকে আসলে উত্তর খুঁজবার চেষ্টাটাও মরে যায়। সেই জায়গায় আসলে কোনো উত্তর থাকে কিনা সেই কিছু কথা বলবার আমরা চেষ্টা করব। তাই জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ একজন সামাজিক গবেষককে, একাধারে তিনি লেখকও, তিনি হচ্ছেন সিরাজুল হোসেন। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? ভালো আছি। খুব স্বাভাবিকভাবে একটু জানতে চাই, সমাজ নিয়ে যেহেতু কাজ করা হয়, নিশ্চয়ই দিনের খুব শুরুতেই আপনার দিনটা শুরু হয়। এই মুহূর্তে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, বাংলাদেশ প্রেক্ষাপটে চারপাশে যে অসামঞ্জস্য পরিস্থিতি ছিল তা থেকে উত্তরণের একটা পথ আমরা খুঁজে বার করবার চেষ্টা করেছি, কিন্তু সমাজ কাঠামো খুব সহসাই যে রিস্টোর হয় বিষয়টা তাও না। এই সব কিছু মিলিয়ে মিশে একটু বর্তমান সময়ের মূল্যায়নটা শুনবো আপনার কাছে। ধন্যবাদ। বর্তমান সময়ে আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আর কি, যে আত্মহত্যা নিয়ে, বর্তমান সময়ের আমি বলবো যে এটা কিন্তু একটা রিফ্লেকশন, মানে তরুণ সমাজ তারা কি চাচ্ছে এবং তাদের আগের জেনারেশন তারা কি চেয়েছে, এই দুটো কোথাও যেন মিলছে না। তো এই যে না মেলা, এটারই কিন্তু আমরা একটা প্রতিফলন দেখতে পাচ্ছি সমসাময়িক ঘটনাগুলোতে। তো মানুষের জীবন তো শুধু রাজনীতি নয় বা রাজনীতি পরিবর্তন নয়, মানুষের জীবন কিন্তু আরও অনেক কিছু, তাই না? তো এই যেটা ঘটছে এটা শুধুমাত্র আমরা একটা রাজনৈতিক স্ফুলিঙ্গ দেখছি, কিন্তু বাকি জিনিসগুলোতে কি হচ্ছে এটার সঙ্গেই কিন্তু জড়িত আছে এই পুরো বিষয়টা, যে কনফ্লিক্টটা কোথায় আমাদের কিন্তু এটা খুঁজে বের করতে হবে, যে আমরা যেন এই রাজনৈতিক বিষয়টাকে মনে না করি যে এটা আমাদের সকল সমস্যার সমাধান করে ফেলবে। আমি দেখতে চাই যে এটা একটা ইন্ডিকেটর হিসেবে, যে ধরেন আজকে যে রাজনৈতিক পরিবর্তনটা আমরা দেখলাম, তরুণ সমাজের একটা অংশ বলবো আমি, কারণ শহুরে একটা অংশ, এটার মধ্যে কিন্তু ব্যাপক বাংলাদেশের একদম সমস্ত তরুণদের রিপ্রেজেন্টেশনটা কিন্তু নাই। মূলত এটা একটা শহর ভিত্তিক একটা ঘটনা আমরা দেখছি। তো বাকিরা কি চিন্তা করছে, এবং শুধু রাজনীতিটাই কি সমাধান বা একটা ফলাফল, নাকি অনেক সমাধানের এটা একটা প্রকাশের পথকে আমরা দেখতে পাচ্ছি? আমাদের কিন্তু ওই জায়গাটায় ফোকাস করতে হবে, এবং যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা কিন্তু এর সঙ্গে জড়িত। এবং একটা জিনিস এখানে আমি আরও যোগ করতে চাই, সেটা হলো যে বিষয়টা আমরা বললাম যে কনফ্লিক্টটা, এটা কিন্তু কেবল শুরু, এটা কিন্তু ব্যাপক আকারে কিন্তু সামনে বাড়তে থাকবে। তো আমরা যদি এখন থেকে এটাতে মনোযোগ না দেই, তাহলে কিন্তু অন্য আরো বড় ধরনের সমস্যা কিন্তু আমরা সামনে দেখতে পাবো আর কি। একটু বিস্তারিত আপনি বলছিলেন বা সমসাময়িক বিষয় নিয়ে বলছিলেন, আমি একেবারে ছোট পরিসর থেকে আপনার কাছে যেতে চাই। আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ, একটা মানুষ জীবনের যেই প্রান্ত থেকে দাঁড়িয়ে এই রকম সিদ্ধান্তের জায়গায় পৌঁছায় যে এই জীবনে হয়তো চাওয়া বা পাওয়ার কিছুই তার থাকে না, সেই জায়গাটাতে আমি মানে মানসিকভাবে কতখানি, মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজের জার্নি থাকে, প্রত্যেকটা মানুষের জীবন যাপনের একটা ধরন থাকে। আপনি কি একটু বলবার চেষ্টা করবেন যে কোথায় থেকে মানুষ আসলে এই জায়গাটাতে পৌঁছায়? যদিও এটা একটা বিস্তর উত্তর, কিন্তু একজন মানুষের স্বাভাবিক জীবন যাপনের, তার চলা বলা খাওয়া প্রাত্যহিক জীবনের যে অভ্যেস, সেই জায়গায় আসলে কি আমরা কোনো পরিবর্তন অথবা এমন কোনো কিছু কি আমরা যুক্ত করতে পারি যা এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে কিছুটা হলেও পিছপা করতে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। আমরা মানুষ, যেহেতু মানুষের একটা কি বলবো, যে একটা বিশেষ গুণ হচ্ছে যে কোনো মানে বিরূপ পরিস্থিতিতে কিন্তু সে একটা সমাধান খুঁজে বের করে ফেলে। একমাত্র মানুষই আছে কিন্তু সে পৃথিবীর সমস্ত জায়গায় বাস করে, বরফের মধ্যে হোক, গরমের মধ্যে হোক, জঙ্গলের মধ্যে হোক। অন্য কোনো প্রাণী কিন্তু এত ব্যাপক বিভিন্ন পরিবেশে বাস করতে পারে না, একমাত্র মানুষই বিভিন্ন পরিবেশে বাস করতে পারে, কারণ তার অ্যাডাপ্টেবিলিটিটা আছে। সে কিন্তু
পরিবেশ পরিস্থিতি বুঝে সে কিন্তু নিজেকে ওই হিসাবে পরিবর্তন করতে পারে। এই ফ্লেক্সিবিলিটিটার জন্যই কিন্তু মানুষ সেটা পারে। তো আমরা যদি আত্মহত্যার বিষয়ে আসি, তখন কি আমরা দেখব যে কিছু মানুষ যারা আত্মহত্যা করছে বা আত্মহত্যা প্রবণ, আমি আত্মহত্যা করছে থেকেও কিন্তু আমি প্রবণতার দিকে বেশি জোর দেব, কারণ আত্মহত্যা একজন করলে দেখা যায় 100 জন কিন্তু আত্মহত্যা প্রবণ থাকে। তো আমরা যদি ওই দিকে ফোকাস করি, আমরা দেখব যে ওই মানুষগুলো কিন্তু এই খাপ খাইয়ে নিতে পারছে না, এবং সেটা সে এমনই একটা পরিস্থিতিতে চলে যাচ্ছে যে সে আর কোনো রাস্তা দেখতে পায় না। তখন সে হয়তো একটা চিন্তা করে, বা হয়তো কেউ কেউ সেটা ঘটিয়েও ফেলে। তো মূল সমস্যাটা কি, আমি একটু আপনাকে প্রশ্ন করি। যেমন ধরেন আমরা এই যে এই আলোচনা করছি, আমি অনেক টকশো করেছি মানে আমার হোল লাইফে, আমাদের এই টকশো কি আসলে কোনো কাজে লাগে? এটার ফলে কি কোনো চেঞ্জ হয় বলে মনে করেন? কিন্তু আলোচনা করলে, কথা বললে কিছু উত্তর তো মেলে। হ্যাঁ, কিন্তু আসলে কি হয়? এটা কি চেঞ্জ কিছু হয় না? এইটার একটা ছোট উত্তর আমার কাছে আছে, উত্তর দেওয়ার জন্য উত্তর না, উত্তরটা বিশ্বাস করি বলে দিতে চাই। কোনো একটা জায়গায় তো আওয়াজ করতে হবে, কোনো একটা দরজায় করাঘাত করতেই হবে। নিশ্চয়ই সেই করাঘাত কারো না কারো কর্ণকুহরে যে প্রবেশ করবে, কেউ না কেউ উপলব্ধি করতে পারবেন। এই উপলব্ধি বা এই চেতনাই আমাদের প্রতিদিন জাগ্রত রাখে, আমাদের ধাবিত করে আমাদের গন্তব্যের দিকে। কারণ বলতে যদি বন্ধ করে দেই, তাহলে এই নীরবতা আমাদের আরো কাল বয়ে নিয়ে আসবে। তো সাইকোলজিক্যালি আমরা কিন্তু দুইটা জিনিসকে খুব গুরুত্ব, সেটা হচ্ছে যে ভয়েস, তাই না? আমি একটা আমার মনের মধ্যে যেটা আছে সেটাকে আমি কষ্ট হোক, দুঃখ হোক, আনন্দ হোক, ইমোশনাল যে কোনো একটা ইমোশনাল রেসপন্সকে আমরা কিন্তু এটাকে প্রকাশ করতে চাই। তাহলে প্রকাশ তো শুধু করলেই হবে না। আমি তো পাথরের কাছে গিয়ে, পাহাড়ের কাছে গিয়ে, নদীর কাছে গিয়ে আমার মনের কথা বললে কোনো লাভ হবে না। তার মানে মানুষ দরকার, মানে যে আমার কথাটা শুনবে। তার মানে এটা কিন্তু একটা বোথ ওয়ে কমিউনিকেশন, আমার মনের আবেগটাকে আমি প্রকাশ করতে চাচ্ছি এবং আরেকজনকে সেটাকে গ্রহণ করতে হবে বা শুনতে হবে, লিসনিং করতে হবে। তো সমস্যাটা কিন্তু এই জায়গাটাতেই, যে আমি টক শোতে বলে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে মানে সারাটা পৃথিবী বা সমাজ, দেশ যাই হোক না কেন, তারা তার মতো চলছে। ও টক শোতে তো এরকম বলে, ওরা তো ওনারা তো এরকম বলে। তো এই যে একটা আমাকে শোনা হচ্ছে না, তাই না, এটা কিন্তু আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করতে পারে। যে আমি তো বলেই যাচ্ছে কিন্তু কিছুই তো হয় না। কত কথা, সুন্দর কথা, কত ভালো ভালো বই আছে, সব লেখা আছে, কি করলে কি হবে। কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু অন্য একটা ইন্টারেস্টে চলতে থাকে। যেমন কেউ হয়তো বিজনেস করে, তার হচ্ছে এই সকালে উঠলো, একটু টিভিতে কেউ টকশো শুনলো, সে হয়তো কিছু ভালো কথা বললো, এই তারপর অফিসে গিয়ে সে কিন্তু তার নিজের আচরণটা সেইটা হিসেবে চলছে। ওই যে কি শুনলো সকালে, সেটাকে সে কাজে রূপান্তরিত করতে পারছে না। তাহলে আমরা যদি কি শুনলাম, কি বুঝলাম, সেটাকে যদি আমাদের আচরণের মধ্যে নিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আসলে আমার কথা শোনা হচ্ছে না। এই জিনিসটাই কিন্তু একটা এখন 10 বছরের শিশুর মধ্যে হচ্ছে, যে সে যা বলতে চাচ্ছে, মা বা বাবা তাকে খুবই ভালোবাসে, কিন্তু তারা ওইটাকে বুঝতে পারছে না বা তাদের আচরণে ওইটাকে রিফ্লেক্ট করতে পারছে না। তখন ওই শিশুটার যে ফ্রাস্ট্রেশনটা হয়, এখন 10 বছরের শিশু কিন্তু চিন্তা করে, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর, আমি আর বেঁচে থাকতে চাই না। তো একটা 10 বছর 12 বছর ছেলে বা মেয়ে যদি এরকম চিন্তা করে, তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে সমাজের কোথায় একটা বিশাল বড় ভুল হয়ে যাচ্ছে। এবং এই মূল কারণটা আমি প্রথমে এক লাইনে বলে দিই, সেটা হচ্ছে ভয়েসলেসনেস। অর্থাৎ সে কিছু একটা বলতে চাচ্ছে, একটা শিশু, সেটা কিন্তু শোনা হচ্ছে না, এবং শুনলেও সেটাকে আচরণে বা মানুষের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা হচ্ছে না। ফ্যামিলির মধ্যে হোক, স্কুলে হোক, সোসাইটিতে হোক, পলিটিক্সে হোক, কোথাও এটা হচ্ছে না। তো সমস্যাটা কিন্তু এই জায়গাটায়, মানে দ্যার ইজ এ প্রবলেম অফ কমিউনিকেশন। এখানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম। একটা 10 বছরের শিশুর যে সমস্যা, এটা তো 10 বছরে শুরু হয় নাই, এটা তো 3 বছর থেকে শুরু হয়েছে। তার মানে তার আচরণ দিয়ে সেটা যে প্রকাশ করতে চাচ্ছিল, সেটা তার কেয়ার গিভার যারা, তারা বুঝতে পারছে না। এবং এইটা এই যে আমরা জেন জেড যেটাকে বলছে, জেন জি বলছে যেটাকে, এখানে কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। 91% আমেরিকাতে, যেখানে পরিসংখ্যান হয়, 91% জেন জেড শিশু কোনো না কোনো মানসিক সমস্যার সে আপনার কমপ্লেন করেছে। 91%, মানে অলমোস্ট এভরিবডি। তো 60% তাদের কিন্তু দেখা যায় জীবনে কোনো না কোনো একবার তারা ভেবেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর, মানে আমি আর বেঁচে থাকতে চাই না। তো
জেএনজেড এর ব্যাপারটা হচ্ছে কি যে আমরা একটা ভুল করছি এখানে, সেটা হলো আমাদের ওই সময়ে 97 সাল থেকে 12 সাল পর্যন্ত ওদের জেনজেট কিন্তু আমাদের জেনজেট কিন্তু এক না, কারণ আমরা কিন্তু মোটামুটি 15-20 বছর পিছিয়ে আছি ইকোনমিক্যালি, সোশ্যালি। ধরেন আমাদের এখানে যখন 6টা-7টা বাচ্চা নেওয়া হতো, তার 15 বছর আগের থেকেই কিন্তু ওরা 2টা বাচ্চা চলে গেছে। তো এটা কয়টা বাচ্চা হবে তার সঙ্গে কিন্তু কানেক্টেড এই জেনারেশনটা। তা আমরা তো 15-20 বছর পিছিয়ে আছি। তার মানে আমরা এখন যাদেরকে জেনজেট বলছি আমাদের দেশে, এরা আসলে কিন্তু মিলেনিয়ালস এখন পর্যন্ত। এরপরে এখন যাদের বয়স 6-7 বছর থেকে শুরু করে আরো ছোট যারা, এরা হচ্ছে বা 10 বছর ধরতে পারেন, এখন যাদের 10 বছর বয়স তারা কিন্তু আমাদের জন্য জেনজেড। এবং আপনি এখনকার ওই বাচ্চাগুলোকে দেখেন, তাদের আচরণ, তারা কিন্তু আর মানুষের সাথে থাকতে চাচ্ছে না, তারা টোটালি ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা খেতেও পারে না এখন একটা ডিভাইস চলে। এটা কেন হচ্ছে? মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এই জেনারেশনটাই কিন্তু ডেঞ্জারাস। মানে আমরা যদি আত্মহত্যার কথা বলি, মানে নেশার কথা বলি, তখন কিন্তু এই জেনারেশনটা আসবে একদম সুনামির মতো। না, নিশ্চয়ই। আমরা যখন বড় হচ্ছিলাম, আমরা একটা পারিবারিক বলয় বা বেষ্টনীর মধ্যে বড় হচ্ছিলাম। আমাদের আবেগ অনুভূতির সবটা জুড়েই আমাদের পরিবার ছিল, এবং সেই একটা জায়গা যদি ডিভাইস কেন্দ্রিক হয়ে যায় এবং পারস্পরিক সম্পর্কের প্রতি যদি মোহ বা আগ্রহ না থাকে, একাকিত্বতায় ভোগাটা খুবই স্বাভাবিক। এবং আপনি যেটা বলছেন যে একসময় সুনামির মতো দেখা দিবে, এই একাকিত্বতা নিয়ে বড় হবে যারা, তাদের যে কি পরিমাণে মানসিক বিকারগ্রস্ত একটি মানসিকতা নিয়ে তারা বড় হবে, এটা আসলে সময় বলে দিতে পারে। আপনি শুধুমাত্র সংকট যা দেখছেন, আপনাদের গবেষণা বা আপনার অনুমান থেকে একটু শুনতে চাই, ঠিক কি অ্যাপ্রক্সিমেশন করছি, কবে নাগাদ যে এই জেনজির মেন্টাল স্টেটটা আমাদের আসলে অ্যাজ এ নেশন হিট করবে? একই সাথে এই যে প্রাত্যহিক জীবনের যে আমাদের চলাফেরা, পারিবারিক সংযোগের কথা যদি বলি, অথবা জেনজিদের এখন যেই ওদের পড়াশোনা, ডিভাইস কেন্দ্রিক হয়ে যাওয়া, খেলাধুলা, সব কিছুকেই আসলে একটা পক্ষ বিপক্ষের মধ্যে মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি। এক পক্ষ আমরা বলছি যে এইগুলো হচ্ছে সমস্যা, কিন্তু সমাধানের রাস্তা আসলে কি সেটা নিয়ে কিন্তু বিস্তর সেরকম আলোচনা। আমার মনে হয় একটু বিস্তারিত আমরা শুনতে চাই, কারণ অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছি। আপনাকে একটু সময় দিয়ে একটা বিরতি নিয়ে ফিরি আমরা। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ। ছোট্ট একটা বিরতির উপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, সাথেই থাকুন। ফিরছি। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি এবং জুবায়ের আপনাদের সঙ্গে আছি। সেই সঙ্গে আমাদের সাথে আজকে একজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন সিরাজুল হোসেন, তিনি সামাজিক গবেষক, একই সাথে লেখক। আজকে তার সঙ্গে আমরা কথা বলছি আত্মহত্যা, আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস প্রসঙ্গে। অনেকগুলো প্রশ্ন করেছিলাম বিরতিতে যাওয়ার আগে, আপনি যদি ক্রমান্বয়ে একটু উত্তর দিতেন। আমি প্রথমে যেটা বলতে চাই যে আমরা খুব ভিজুয়াল, তো মানে মানুষ কিন্তু খুব ভিজুয়াল একটা অ্যানিমেল, মানে সে চোখে যেটা দেখি আমরা ওইটাকে প্রায়োরিটি দিয়ে ফেলি। তো আমরা শিশুদের দেখছি ডিভাইস নিয়ে তারা ব্যস্ত, মোবাইল ছাড়া কিংবা ল্যাপটপ ছাড়া তারা কিছু করতে চাচ্ছে না। তো এটা যেহেতু একটা অবজেক্ট, আমরা কিন্তু মনে করে ফেলি যে এগুলাই হয়তো প্রবলেম। বাট যারা শিশুদের নিয়ে কাজ করেন, বিভিন্ন গবেষণা করেছেন, তারা কিন্তু বলছেন অনেক আগের থেকে, মানে ধরেন সেই 40s, মানে আমরা আমেরিকার কথা বলতে চাই, চলে আসে, কারণ গবেষণা তো বেশিরভাগ সেখানে হয়েছে। 40s 50s যে সমস্ত গবেষকরা এই সামাজিক বিষয় নিয়ে কাজ করেছেন, তারা তখনই কিন্তু এটা ধরেছিলেন যে দ্যার ইজ এ চেঞ্জ ইন সোসাইটি, এবং একটা জিনিস উল্টে গেছে, কোনো একটা জিনিস উল্টে গেছে। তো তখন কি হয়েছিল? তখন তো এত ডিভাইস ছিল না, তাই না? মোবাইল ছিল না, পার্সোনাল টেলিভিশন ছিল, সবাই মিলে দেখতো ফ্যামিলিতে। তো তখন তাহলে মানুষ কী করতো? তো তখন এরিক ফ্রম থেকে শুরু করে আরও নানা ধরনের যারা এই সমস্ত মানে সামাজিক মনোবৈজ্ঞানিক বিষয় নিয়ে কাজ করেছিলেন, তারা দেখেছেন যে উল্টে যাওয়াটা হচ্ছে কি, যেমন গ্রামের মানুষ, ওরা হয় কি, গ্রামের মানুষদের আপনি দেখবেন যে খুব বেশি কথা বলে না। বেশি কথা বলে মানে তাদের যে কাজগুলো, এগুলো হচ্ছে সেলফ লার্নিংয়ের মতো। আপনি ধরেন একটা ক্ষেতে আপনার ধান লাগাতে হবে, ধান চাষ করে আপনি ধানটাকে ফসল তুলে আপনি ঘরে নেবেন, আপনি কিন্তু এটা জানেন, এবং এটা যে আপনাকে কেউ কিন্তু কথা বলে শিখায় নাই, করতে করতে আপনি মানে সেলফ লার্নিং, অটোমেটিক লার্নিং এর মাধ্যমে আপনার বাবা কি করছে, চাচারা কি করছে, আপনি সেটা করতে করতে কিন্তু আপনি শিখে ফেলেছেন। আজকে যদি আমরা একটা স্কুলের ছেলে বা মেয়েকে নিয়ে গিয়ে যদি শিখাই যে কিভাবে একটা ধান চাষ করে এটাকে একদম বীজ
বীজতলা থেকে শুরু তৈরি করে, করে হ্যাঁ। একদম ফসল তোলা পর্যন্ত করতে হবে, তাকে অন্তত পক্ষে 3 বছরের একটা কোর্স করাতে হবে, তাই না? বিকজ ইটস এ ভেরি কমপ্লিকেটেড থিং। মনে হয় না বাইরে থেকে আমরা পারবো না, আমরা কেউই কিন্তু এখানে যারা আছে আমরা জানি না এই নিজেদেরকে যদি আমরা process-টা। জমি দেওয়া হয় আমরা কিন্তু চাষ করে ফসল তুলে খেতে খুব পারবো কঠিন না, হয়ে যাবে। তাই না? তাহলে হচ্ছে কি ব্যাপারটা, যে একটা কমপ্লেক্স ইন্টারাকশন উইথ আপনার কি বলে জমি, আবহাওয়া, পানি, বীজ সবকিছু মিলে কিন্তু আপনাকে বহু কিছু এখানে জানতে হবে, যেটা কেউ আপনাকে কোনো মানে কথা বলে শেখায় নাই, তাই না? তো এই লার্নিংটা বাচ্চারা করে কিভাবে? দেখে শেখে। দেখে সে শুধু দেখা না, কিন্তু এই দেখাটা শুধু চোখের দেখা না, এটা কনশাস আনকনশাস লার্নিং। যেমন ধরেন আপনি আমাকে যদি একটা ধরেন ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয় বা একটা কম্পিউটারের বিষয়, সফটওয়্যারের বিষয় শেখাতে চান, আপনি আমাকে কিছু বইপত্র লেকচার দিয়ে কিন্তু আমাকে শিখাই ফেলতে পারবেন। কিন্তু আপনি কি আমাকে বইপত্র লেকচার ইত্যাদি দিয়ে সাঁতার শেখাতে পারবেন বা সাইকেল চালানো শেখাতে পারবেন? পারবেন না। কারণ এই যে নলেজটা, এটা অন্য নলেজ, এটাকে ওই ট্রান্সক্রিপ্ট মানে যেটাকে বলা হয় যে বর্ণনামূলক জ্ঞান দিয়ে এটাকে শেখানো যায় না। তাহলে আমরা কি করছি, যে এই যে 40s আমেরিকার 50s আমেরিকার যে গবেষণাগুলোর কথা বলছি, আমরা শিশুদের এই সেলফ লার্নিং যে ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে নিয়ে এসে আমরা কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলে সে কি শিখছে? মোস্ট অফ দ্য টাইম সে কিন্তু এই বর্ণনামূলক শিক্ষাটা শিখছে, তাই না? তাহলে আমরা তাকে কিন্তু একটা লার্নিং থেকে নিয়ে গিয়ে আর একটা সিস্টেম অফ নলেজের মধ্যে নিয়ে গেলাম, তার কিন্তু একটা গ্যাপ রয়ে গেল। আমি একটা উদাহরণ বলি, আমরা আত্মহত্যা নিয়ে কথা বলছি না আজকে। আত্মহত্যা ধরেন যারা আত্মহত্যা করে তাদের মধ্যে 24 বছর পর্যন্ত, মানে ধরেন 14 থেকে 24 বছর পর্যন্ত ছেলে মেয়ে যারা সারা পৃথিবীতে আত্মহত্যা করে, তাদের মধ্যে 80% কোনো না কোনো মানসিক সমস্যা ছিল, এটার কমপ্লেন করেছে। অর্থাৎ যারা আত্মহত্যা করেছে তাদের যদি আপনি হিস্ট্রি দেখেন, দেখবেন 80%-এর কখনো না কখনো সে বলেছিল যে তার একটা মেন্টাল প্রবলেম হয়, বলেছিল, নাহলে দেখা গেছিল। তার মানে দেখা যাচ্ছে যে এখানে একটা খুব সরাসরি সংযোগ আছে মানসিক সমস্যার সাথে আত্মহত্যার টেন্ডেন্সি। তো এখন এই আত্মহত্যা এবং এই মানসিক সমস্যা সবচেয়ে আগে বেড়েছে ফ্রান্সে। আপনি দেখবেন ফ্রান্সে অনেক এই ধরনের সমস্যাগুলো আমরা দেখি, এবং এটার কারণে কিন্তু ওখানকার ফিলোসফিক্যাল যে চেঞ্জগুলো, আপনার যে এই লিটারারি যে চেঞ্জগুলো, তাদের লেখাগুলো, জাপল সার্ত্রে থেকে শুরু করে কামুর থেকে শুরু করে আমরা যেসব কনফ্লিক্টগুলো দেখি, এগুলো সব কিন্তু এই পার্সোনাল ক্রাইসিসের। হ্যাঁ, একটা মানুষের সমস্যা, সোসাইটির সমস্যা, প্যারেন্টসের সাথে সমস্যা, পার্টনারের সাথে সমস্যা, এগুলো প্রথম উঠে এসছে কিন্তু ফরাসি লেখকদের ইয়ের থেকে। কেন? ফরাসিরা পৃথিবীতে প্রথম দেশ যারা 100% লিটারেসিতে গেছে। তার মানে বর্ণনামূলক শিক্ষায় শিক্ষিত হওয়া, বর্ণনামূলক শিক্ষার সাথে, আমি বলবো বর্ণনামূলক শিক্ষা না, বর্ণনামূলক শিক্ষা দিতে গিয়ে আমরা মানুষকে যেখান থেকে সরিয়ে নিয়ে এসেছি, দ্যার ইজ এ কানেকশন। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমাদের গ্রামের ছেলেমেয়েরা যারা দেখেন যে ওদের মধ্যে দেখবেন যারা আজকে ধরেন আমাদের ঢাকা শহরে কায়িক শ্রমের কাজ করছে, গার্মেন্টস শ্রমিক বলেন, কিংবা ধরেন রিক্সা চালাচ্ছে যে মানুষগুলো, কত কষ্ট রৌদ্রের মধ্যে সারাদিন রিক্সা চালাচ্ছে, তাদের বস্তিদের মধ্যে থাকছে, প্রাইভেসি নাই। মানে আমরা তো ওইরকম একটা জায়গায় থাকার কল্পনাই করতে পারবো না। আমাদের শিশুরা ওখানে যদি একটা রাখা হয় তাহলে তো অসুস্থ হয়ে যাবে না। ওই তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার হার বা মানসিক রোগের হার নাই, খুব কম। তার মানে তাদের যে ফার্স্ট লাইফটা কোথায় কেটেছে, আপনি দেখবেন তাদের ফার্স্ট লাইফটা হচ্ছে নেচারের সাথে। এই যে একটা বর্ণনামূলক শিক্ষা বা এটা নিয়ে কিন্তু তারা বেশি সময় দেয় নাই। কেউ কেউ আছে শিক্ষিত হয়েছে, ক বা 6, 7, 5 পর্যন্ত পড়েছে, বাট মেজরিটি অফ দেয়ার লাইফ তারা কিন্তু মানুষ এবং নেচারকে রিড করতে শিখেছে। আমি আপনার সাথে বসে আছি, কথা বলছি, আমার কিন্তু একটা লার্নিং হচ্ছে, তাই না? এই লার্নিংটা কিন্তু আমার আনকনশাস, সাবকনশাস লার্নিং। এবং এই যে বোঝার ক্ষমতাটা, আপনার মনে কি যাচ্ছে, কি হচ্ছে, আমি বুঝতে পারছি কিনা। আমি ফটোগ্রাফি করি, তো পার্বত্য চট্টগ্রামে
তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা আমরা মোটামুটি হারিয়ে ফেলছি বলা যায়, যেতে পারি না এখন। তো ওখানে গিয়ে খুব আশ্চর্য জিনিস আমি দেখেছি। ধরেন বাবা মা ওরা তো ঝুম চাষ করে, তো ভোর 4টার সময় উঠে কিন্তু চলে যায়, বাবা মা সবাই কিন্তু ঝুম চাষ করতে চলে যায়। ওদের দেখবেন অনেক বাচ্চা, কিন্তু গিয়েছেন কিনা আমি জানি না, দেখবেন যে অনেক বাচ্চা। তো ওই 10 বছরের যে বাচ্চাটা, সে 3 বছর বাচ্চাটাকে কিন্তু সারাদিন দেখে, কেয়ারগিভার হিসেবে। যে 7 বছরের বাচ্চা, সে দেখা যাচ্ছে 1 বছরের একটা বাচ্চার দিকে খেয়াল রাখছে। তার মানে এখানে কি হচ্ছে, হ্যাঁ, ও কিন্তু ছোট বাচ্চা যারা একদম ছোট শিশু, 1 বছর 1.5 বছর 6 মাস, ও তো কিছু বলতে পারে না। ওকে একটা পিঁপড়া কামড় দিলেও কাঁদে, ও ক্ষুধা লাগলেও কাঁদে, তো ও তো আইডেন্টিফাই করতে পারে না যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। তাহলে এই আইডেন্টিফিকেশনটা কে করে? ওই যে ছোট 3 থেকে 10 বছর 12 বছর, এরা কিন্তু বুঝতে চেষ্টা করছে আর একটা মানুষ কি ফিল করে, এবং সেটাকে, তার কষ্টটা দূর করতে গেলে আমাকে কি করতে হবে, দায়িত্বশীল হচ্ছে। হ্যাঁ, আমি দায়িত্বশীল বানাবো, ওই ল্যাঙ্গুয়েজে যাবো। প্রথম যে কথা আমরা শুরু করছি যে ল্যাঙ্গুয়েজ, যে ভয়েসলেসনেস, ভয়েস মানে তো শুধু কথা না, আমি বুঝতে পারছি কিনা আপনার কি কষ্ট হচ্ছে, এটাকে আমরা টেকনিক্যালি এমপ্যাথি বলি। এমপ্যাথি জিনিসটা কি, আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা বুঝতে, এটা আমি আপনার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে আমি বুঝে ফেলছি। তাহলে এই যে এমপ্যাথিটা আমি কিভাবে শিখি, এটা স্কুলে শেখায় না, হিউম্যান কন্ট্যাক্ট। হ্যাঁ, তাহলে এখন আমি এই এমপ্যাথিটা দিয়ে কি করি, এটা শিখি কখন, আমরা যখন ছোট বাচ্চা হ্যান্ডলিং করি। যত আর্লি এজে আমরা ছোট বাচ্চাকে হ্যান্ডলিং করবো, আমরা কিন্তু তত ভালো করি এটাতে। কারণ তাই না, যত আর্লি এজে, আমাকে যদি ধরেন, যারা ধরেন এখন 27 বছরে মা হচ্ছে বা বাবা হচ্ছে, 35 বছরে মা বা বাবা হচ্ছে, 35 বছরে গিয়ে সে বোঝার চেষ্টা করছে যে একটা শিশু কিভাবে কমিউনিকেট করে। 35 বছরে আপনি যদি কাউকে বলেন যে ফ্রেঞ্চ ভাষা শিখো বা ইটালিয়ান শিখো, সে পারবে? খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট। আর একটা শিশু কিন্তু ছোটবেলার থেকে কোনো ছাড়াই কিন্তু সে নিজের ভাষা শিখে ফেলছে। তার মানে শিক্ষার ব্যাপারটা অনেক ইজি, যত আর্লি আপনি শুরু করতে পারবেন। তাহলে এমপ্যাথি শিক্ষাটা কখন হচ্ছে? এই পার্বত্য চট্টগ্রামের এই মানুষদের এমপ্যাথি শিক্ষাটা শুরু হচ্ছে একদম আর্লি এজে। এটা বন্ধ করে ফেলেছি আমরা আধুনিকতা করতে গিয়ে। আমরা 2টা বাচ্চা নিচ্ছি, এটা ভালো না মন্দ সেই ইয়েতে যাচ্ছি না, কিন্তু আমি আমার সাইকোলজিতে যে চেঞ্জ হচ্ছে, 2টা বাচ্চা নিচ্ছি কাছাকাছি বয়স, এই শিশুরা কিন্তু কোনো ছোট বাচ্চা দেখে নাই। আগে যৌথ পরিবার ছিল, তাও তো ভাইয়ের শিশু, বোনের শিশু একটা ইয়ে ছিল, এখন সেটাও নাই। হ্যাঁ, শহরে চলে যাচ্ছে, আলাদা বাসা নিয়ে ফেলছে। তার ফলে এই যে সোশ্যাল চেঞ্জটা হচ্ছে, এর সঙ্গে কিন্তু ওই জেনারেশনের ব্যাপারটা জড়িত আছে। তো এই যে গ্যাপটা, যে আমরা টোটালি একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমরা ভুলেই গেছি। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি জেনারেশন গ্যাপ, যে জেনারেশন গ্যাপটা নিয়ে আমরা এত সমালোচনা করি। অসংখ্য ধন্যবাদ, খুব সহজ করে আপনি বুঝিয়েছেন। আরো একটু প্রশ্ন আছে, তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, জানা বিষয়গুলো নতুন করে জানছি এবং একরকম বিষয়ও কাজ করছে, এত সহজ জিনিসগুলো কেন সহজ করে চিন্তা করতে আমরা ভুলে গেছি। আরো একটু জানাবার চেষ্টা করবো, সাথে থাকুন। স্বাগত আরেকবার। সকালে বাংলাদেশ দেখছেন, জুবাইর কলিত আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি সামাজিক গবেষক ও লেখক সিরাজুল হোসেন আছেন। তার কাছেই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে যাচ্ছি আমরা। বলছিলেন আপনি? যেটা বলছিলাম যে আমরা কিন্তু ওই শিশুদেরকে যে ন্যাচারাল পরিবেশ, শিক্ষার জন্য পরিবার বলেন, প্রকৃতি বলেন, সেখান থেকে কিন্তু আমরা তুলে নিয়ে এসে আমরা কিন্তু তাদেরকে একটা সিনথেটিক একটা মানুষ তৈরি করা, একটা ক্লাসরুম তো মানুষের তৈরি করা, তার কন্টেন্ট তো মানুষের তৈরি করা, যেটার অন্য উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য। শিশু তো টার্গেট না। একটা আমাদের যে কারিকুলাম, তার টার্গেট কিন্তু কখনোই একটা শিশুকে ভালো করে গড়ে করতে হবে সেটা না। তার কিন্তু উদ্দেশ্য অন্য, তাকে আমরা ইকোনমিক ইয়েতে নিয়ে আসতে চাই, মানে আমাদের প্রেসক্রাইব যেটা সেখানে। তো এর সঙ্গে জেনারেশনের সম্পর্কটা যেটা বলছিলাম, তো এখানে আরও কিছু ইন্টারেস্টিং স্টেপস আছে। যেমন ধরেন, যাদেরকে জেনারেশন এক্স বলা হয় বা বেবি বুমার্স বলা হয়, আমি একটু এক্সপ্লেন করি যারা হয়তো জানেন না তারা, যে এগুলো এসছে কিন্তু আমেরিকান সোসাইটির থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে। এই সমস্ত গবেষণাতে এগুলো কনসেপ্ট, এগুলো কিন্তু কোনো সায়েন্টিফিক ইয়ে না জেনারেশন, এটা জাস্ট জেনারেল। আমাদের সাথেও কি জেনারেশনগুলোর প্রাসঙ্গিকতা আছে?
আছে, কিন্তু আমরা 15 থেকে 20 বছর কিন্তু পিছিয়ে আছি, কারণ সোশিও ইকোনমিক যে আমাদের যে ল্যাগিং, সেটার সঙ্গে কিন্তু এটা আমাদেরকে মিলাতে হবে। একইভাবে আজকে যারা জেনারেশন এক্স আমেরিকা, তারা কিন্তু আমাদের জেনারেশন এক্স কিন্তু এক না। তো বেবি বুমার্স কাদেরকে বলা হয়? যারা আসলে অনেক বাচ্চা নিত, 7টা 8টা 10টা। আমাদের দেশে কিন্তু একসময় দেখতাম যে আমাদের ইন অ্যাভারেজ 8টা বাচ্চাও কিন্তু ছিল। তো এই 8টা বাচ্চা যে আমাদের ছিল, এটা নিয়ে অনেকে খারাপ কথা বলে, আমাদের আগের জেনারেশন নিয়ে তির্যক মন্তব্য করে। হ্যাঁ, তির্যক মন্তব্য। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। আমাদের কেন 8টা বাচ্চা ছিল? আপনি যদি হিসাব করেন এটাকে, এটা পিছনের সায়েন্সটা যদি দেখেন, আগে শিশু মৃত্যু কিন্তু ছিল 50%। এটা অনিশ্চয়তা ছিল। একটা জিনিস মনে রাখেন যে শিশু মৃত্যু এখন অনেক কমে আসছে। আগে কিন্তু 50% বাচ্চা কিন্তু মারা যেত রোগে, শোকে, নানা রকম রোগ বালাইতে। তখন কিন্তু আমাদের অর্থনীতি বা একটা মানুষের ফ্যামিলি চলতে কিভাবে হয়? মাছ ধরে, নাহলে কৃষি করে। কৃষিকাজ করতে 2 জন লাগে, মাছ ধরতেও কিন্তু 2 জন লাগে। একজনকে নৌকা বাইতে হয়, একজনকে জাল ফেলতে হয়। তার মানে 2 জন মানুষ, অর্থাৎ 2 জন এবল অ্যাডাল্ট পুরুষ যে ফ্যামিলিতে নাই, ওই ফ্যামিলি কিন্তু ইকোনমিক্যালি শেষ হয়ে যায়। তাইলে আমার মানে পারিবারিক শক্তিটাই হচ্ছে পরিবারে 2 জন মানুষ লাগবে, বলিষ্ঠ পুরুষ থাকতে হবে। তাহলে 2 জন বলিষ্ঠ পুরুষ যদি আপনি রাখতে চান, তাহলে 50% তো মেয়ে হয়, তাহলে 4 জন বাচ্চা লাগবে। আর 50% যদি মারা যায়, তাহলে 8টা বাচ্চা লাগবে। সেই জন্যই কিন্তু ইন এভারেজ 8টা বাচ্চা, এটা টোটালি সার্ভাইভাল ইকোনমির সাথে কিন্তু সম্পর্কিত। তো এরাই কিন্তু বেবি বুমার্স, যারা অনেকগুলো বাচ্চা নিল। কিন্তু এখনকার অনেকেই দেখবেন বর্তমান সময়ে এটা নিয়ে হাসাহাসি করে যে এরা বেবি বুমার্স, কাজ করতো না, কিছুই করতো না, শুধুমাত্র সন্তানের জন্ম দিয়েছে। এগুলো রং, মানে ভুল ধারণা। আমাদের অজ্ঞতার থেকে আমরা এই ধরনের আগের জেনারেশনকে আমরা সবসময় মনে করি তারা স্টুপিড ছিল। মানে গত 1 লক্ষ 5 লক্ষ বছর ধরেও 10 লক্ষ বছর ধরেও কিন্তু মানুষ আপনার এই আমাদের যে হিউম্যান পাস্টকে যদি আমি চিন্তা করি, কখনোই কিন্তু ওভাবে বলা যাবে না যে তারা নির্বোধ ছিল। তাদের সময়ে তারা আমাদের মতো, আমরা যখন বরং তাদের সময় তারা কোনো কিছু না থেকেও, এত প্রযুক্তি না থেকেও তারা কিভাবে সার্ভাইভ করতে হবে সেটা শিখেছেন, স্বীকার করতে হবে। তো এখন এই জেনারেশনটা যখন মানে কি বলবো, যে একটা অন্যরকম অর্থনীতির ভিতরে চলে গেল, যখন দেখা গেল যে শহরে সমাজ, তখন দেখা গেল যে বাচ্চা লালন পালন করা খুব খুব হয়ে যাচ্ছে, মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। মানে স্কুলে পাঠানো, তাদের যে সোশ্যাল যে আপনার হ্যাঁ, পিয়ার প্রেশার, বাচ্চারা ভালো স্কুলে পাঠাতে হবে। আমাদের দেশে ধরেন একসময় জনসংখ্যা মনে করা হতো না যে অনেক বেশি, আমরা কিন্তু এখন 2.1-এ চলে এসেছি বেশ কিছুদিন থেকে, মানে 2টা বাচ্চা ইন এভারেজ। তো কেন চলে আসলাম? এখন তো জন্ম নিয়ন্ত্রণের ওরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখি না কিছুদিন, কারণ অর্থনীতি। মানুষ দেখতে পাচ্ছে যে 3টা বাচ্চা হলে যে 2টা বাচ্চার খরচে যোগানো যায় না, 3টা বাচ্চা হলে তো আরো যাবে না। তার মানে অটোমেটিক্যালি কিন্তু ইকোনমি আমাদেরকে ফোর্স করছে। আমরা এই আসলে বিস্তারিত আরো শুনবার ইচ্ছা আমার আছে, কিন্তু আমরাও চাই, আমরা কিন্তু সময় নিয়ন্ত্রণে থেকে আসলে আমরা সময় সংকুলন করতে পারছেন। তবে সহজেই আপনাকে আরেকবার অতিথি করে আনতে চাই আমরা, যদি আপনি খুব বেশি ব্যস্ত না থাকেন। আজকে আমাদের এখানে ইতি টানতে হবে যে বিষয়টা আপনি আজ মনে করিয়ে দিয়ে গেলেন, যে আমরা আধুনিক হওয়ার প্রয়াসে, ফ্রান্সের উদাহরণটা টেনে যেটা বললেন, আমরা বর্ণনামূলক শিক্ষায় হয়তো অনেক বেশি শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা মনোজগতের আকাশে এক বিশাল কালো মেঘের জন্ম দিয়েছি, যা হয়তো কখনো আত্মহত্যা, কখনো হিংসাত্মক আচরণ, কিংবা কখনো ধ্বংসাত্মক অভিব্যক্তিতে বারবার সমাজে প্রকাশিত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো একটা জিনিস যেটা আমি বোধ করতে পারলাম, মানুষের সংযোগ খুব জরুরি, যেটা আপনি আপনার পুরো আজকের আলোচনা থেকে আমি যেটা আসলে আমি নিতে পারলাম, মানুষের সংযোগ খুবই জরুরি, কথা বলা জরুরি, এবং দায়িত্বশীলতার যেই জায়গাটা, সেই জায়গায় আসলে যত সংযোগ স্থাপন করা যায়, ততই বোধহয় মানুষের জীবন জীবিকার জন্য সেটা উত্তম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুব আশা ছিল যে আজ যেহেতু আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস, হয়তো এই সময়ের মধ্যে কিছু একটা সমাধানে বা কোনো একটা পয়েন্টে আমরা যে পৌঁছতে পারব, কিন্তু সংশয় বা বিস্ময়টা ঠিক সেখানে, সংকটটা যেখান থেকে শুরু হয়েছে তাকেই হয়তো আমরা অ্যাড্রেস করতে পারিনি। আজ একজন গবেষক যেভাবে ব্যাখ্যা করলেন, আমার জীবনে দেখবার একটা দৃষ্টি তিনি নতুন করে খুলে দিলেন। এইভাবেও যদি ভাবা যায়, তাহলে জীবনের অনেক কঠিন কঠিন সমস্যাগুলো অনেক সহজে হয়তো সমাধানের একটা পথ আমরা খুঁজে পেতেও পারি। আজকে যদিও আমাদের অসমাপ্ত থেকে গেল আমাদের এই আলোচনা, তবে আমরা আবারও
এই আলোচনাটা আমরা আবারও করতে এই চাই। আলোচনার আমরা প্রচুর সমাপ্তিতে কথা আনার বলতে চেষ্টা চাই, করব, আমরা একদম বলতে চাই, তাই। আমরা শুনতে চাই। আমরা শুনতে চাই এবং সাথে চাই আপনাদেরকেও, আপনাকে আরও একবার ধন্যবাদ দিয়ে বিদায় নিতে চাইছি। দর্শক ভালো থাকবেন সবাই। এই আলোচনা এখানেই শেষ নয়, চিন্তা করবেন আমরা যে কথাগুলি বলছিলাম আজকে আমাদের অতিথি যে কথাগুলো বলছিল, একটু ভাবুন, চিন্তা করুন, একই সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করুন, আশেপাশের মানুষের সাথে কথা বলুন, শুনুন আপনার পাশের মানুষজন কি বলতে চায়, আদৌ কোনো সমস্যার মধ্যে তিনি আছেন কিনা, অথবা তার খুশি, আবেগ, আনন্দ যে কোনো জায়গায় যদি আপনি কোনোভাবে শরিক হতে পারেন, অবশ্যই সেই একদম কথা সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দিবেন না, আপনার ছাঁচে তাকে গড়বার চেষ্টা করবেন না, স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠার সুযোগ দিন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।